এখন আবু সাঈদের যে একটা আবু সাঈদ কিন্তু বর্তমান গণতন্ত্রের একটা ভিত্তি, বর্তমান সরকারের একটা ভিত্তি। আবু সাঈদের মৃত্যুর পর থেকেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনটা দানা বেঁধে উঠতে শুরু করে। কিন্তু আবু সাঈদ কিন্তু একটা দিয়েছিল, আবু সাঈদ একটা ফেসবুকে স্ট্যাটাস পাবলিশ করেছে তার মৃত্যুর 7 দিন আগে, হ্যাঁ, যে যখন আন্দোলনটা চলছে, কোটা বিরোধী আন্দোলন, তখন কিন্তু একটা আন্দোলন এটাই চলছিল। সেইখানে কিন্তু তিনি একটা আফসোস করেছিলেন যে বাংলাদেশের শিক্ষকরা কেন শামসুজ্জোহা হয় না। আসলে এই শামসুজ্জোহাটা কে? শামসুজ্জোহাকে বাংলাদেশে অনেকেই চিনে না। শামসুজ্জোহার মৃত্যু দিবসকে আমরা শিক্ষক দিবস করতে পারি। শামসুজ্জোহা এমন একজন শিক্ষক যে ছাত্রদের বাঁচাতে যে রাজশাহী ইউনিভার্সিটিতে তিনি পাক বাহিনীর হাতে মারা যান। তিনি যখন মারা যান তো তিনি প্রক্টর ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির, তিনি কেমিস্ট্রির শিক্ষক ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির। তো রাজশাহী ইউনিভার্সিটির কেমিস্ট্রির শিক্ষক, তিনি রাজশাহী ইউনিভার্সিটির প্রক্টর। তিনি এই গণঅভ্যুত্থানে 69 গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের ফিরিয়ে আনতে যাচ্ছিলেন এবং সেনাবাহিনীকে বলছিলেন তোমরা চলে যাও। তো সেনাবাহিনী কিন্তু তাকে গুলি করে মেরে ফেলে। তাকেই বলা হয় যে প্রথম শহীদ বুদ্ধিজীবী। তা বুদ্ধিজীবী তো হত্যা হয়েছে 71-এ, কিন্তু 69-এ একজন বুদ্ধিজীবী মারা যান তা এই গণঅভ্যুত্থানের সময়। তিনি হলেন গিয়া শহীদ শামসুজ্জোহা। শামসুজ্জোহার নামে বিরাট একটা হল আছে রাজশাহী ইউনিভার্সিটিতে, রাজশাহী এলাকার প্রতিটা মানুষ চেনে। কিন্তু এই যে একজন টিচার, এই টিচারের সাথে পরবর্তীতে আমরা বাকশালী শিক্ষকদের কেন মিলাইতে পারি না? যখন বাকশাল হলো এই বাংলাদেশে, শেখ মুজিবুর রহমান বাকশাল করলেন, তখন কিন্তু এই নাম কি বলে, প্রথম যে এই ফুলটা নিয়ে গেছিল, প্রথম যে এই শুভেচ্ছা বাণীটা নিয়ে গেছিলো ফুলের ডালিসহ, সেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে বাংলাদেশের যে শিক্ষক সমিতি আর 71 আগে পাকিস্তান আমলে বাংলাদেশে যে শিক্ষকরা ছিলেন তারা কিন্তু আলাদা। তাই পাকিস্তান আর মধ্যে শিক্ষার সিলেবাসে কী ছিল, আর এই পরবর্তীতে এই 2 বছরের মধ্যেই যে 2-3 বছরের যে বাকশালী শাসনের মধ্যে কী চেঞ্জ হয়ে গেল, মোরালিটি বা নীতি নৈতিকতা কী চেঞ্জ হয়ে গেল। পাকিস্তান আমলে এই আমি যতদূর জানি, যে মুরব্বীদের কাছ থেকে শুনেছি, যে যতটুকু গবেষণা আমি করেছি, সেখানে কিন্তু স্যার সৈয়দ পড়াইতো, ইকবাল পড়াইতো, গালিবের কবিতা ছিল, এগুলো পড়াইতো। মানে একটা ইন্টারন্যাশনাল হয়ে ওঠার একটা চান্স বাঙালি মুসলমানের জন্য ছিল। কিন্তু 71-এর পরে খালি কলকাতামুখী লেখাগুলোই উল্টে আসতে লাগে। কলকাতা এমন একটা শহর হয়ে গেছে, কলকাতা এই যে বলেছিল, গোখলে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এইটা কিন্তু অনেক আগের কথা, 1900 সালের আগের কথা। 1900 সালের থেকেই কিন্তু এই পাঞ্জাবিরা গোটা ভারতের নেতৃত্ব নেওয়া শুরু করে, আর বাঙালিরা পিছিয়ে যায়, পাঞ্জাবি গুজরাটি এই দুইটাই। যেমন পাকিস্তান আন্দোলনের নেতা আসছে গুজরাট থেকে, আবার ভারত আন্দোলনের নেতা আসছে গুজরাট থেকে, মহাত্মা গান্ধীও গুজরাটি, জিন্নাও গুজরাটি। তাহলে এই যে সর্বভারতীয় নেতৃত্ব কিন্তু গুজরাটের হাতে চলে গেল, পাঞ্জাবের হাতে চলে গেল কীভাবে, বা সিন্ধের হাতে চলে গেল। এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে সর্বভারতীয় যে লেখাপড়া, এইটা কিন্তু এই পাঞ্জাব বা সিন্ধ কিন্তু ইসের আন্ডারে, মুসলমানদের আন্ডারে আসছে বাংলার প্রায় 100 বছর পরে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো এই ওখানে কাজে বাঙালি যে দুর্বল জমিন, শিক্ষাগত যোগ্যতায়, ঐতিহাসিক যোগ্যতায় বাঙালি কিন্তু অতটা, পার্সিয়ান যে কালচারটা কিন্তু বাংলায় জমিন অতটা প্রথিত ছিল না। ফলে এই দুর্বল জায়গায় কিন্তু ষড়যন্ত্র বলি, যাই বলি তাই বলি, এই ষড়যন্ত্রের ফলে এই যে আমাদের এখানে এই নাম কি বলে, ইন্টারনাল ষড়যন্ত্রের ফলে মির্জাফর, রাজবল্লভ, জগৎ, এদের ফলে কিন্তু ক্লাইভের পক্ষে এই ব্রিটিশের শাসন ক্ষমতা দখল করার সুবিধা ছিল। ফলে এই দুর্বল জমিন হয়ে গেল সবার আগে। কিন্তু দুর্বল জমিনে যদি আপনি বীজ বপন করেন, সেটা কি প্রস্ফুটিতভাবে বেরিয়ে আসবে? সেটা কিন্তু বেরিয়ে আসেনি। প্রপার রেনেসা কিন্তু বাংলা থেকে হয়নি। আমরা আজকে দেখতেছি যে রবীন্দ্রনাথ বা শরৎ বা বঙ্কিম দিয়ে কিন্তু এই মির্জা গালিব বা ইকবাল বা জগ বা মমিন বা এই হাফিজ জালান্ধারি বা এই নজরুল সুলতানপুরি বা জাভেদ আখতার বা গুলজার, এদেরকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। সত্যজিৎ রায়, এটা তো সত্যই যে সত্যজিৎ রায় এদের মোকাবিলা করতে পারেননি। সেলিম খান বা জাভেদ আখতার, আমরা ভারত হিন্দু বলে হিন্দুদের পুরস্কার দিয়েছে, কিন্তু সেলিম খান বা জাভেদ আখতারের জাঞ্জির বা দেওয়ার ছবির মতো ছবি বানাইতে 10টা বানাইলেও হবে না।
10টা সত্যজিৎ রায় বিক্রি করলেও একটা জাঞ্জির বা দেওয়ার হবে না। তো জাঞ্জির দেওয়ার কি একটা ক্লাসিক। ওর যে হীরক রাজার দেশে বলি আর এই বলে ওইভাবে গণতন্ত্র হয় না। গণতন্ত্র হওয়ার জন্য এই যে আরেকটা কি যেন আছে, করো রক্ত করবি, নন্দিনী, এইসব দিয়ে গণতন্ত্র হয় না। গণতন্ত্র একটা নির্দিষ্ট পথ আছে। গণতন্ত্রের রক্ষার জন্য পুরুষবাদকে আগায় আসতে হয়, কিন্তু রবীন্দ্রনাথ মেয়েদেরকে আগায় নিয়ে আসছে। তো এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে যে হীরক রাজার দেশের যে কল্পিত জিনিসগুলো দিয়ে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র টিকলো না। সেখানে কিন্তু রবীন্দ্রনাথ এই হাসিনাকে উদ্দীপ্ত করেছিল, কিন্তু পরবর্তীতে যখন নজরুল এবং শিকল ভাঙার গানগুলা আসলো তখন কিন্তু রবীন্দ্রনাথকে পালাই যেতে হলো। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এত গণতন্ত্রের স্পিরিটটা উত্তর ভারত, দক্ষিণ ভারত, পাকিস্তানে এতটা বেশি যে সেখানে কেউ কিন্তু এই সুভাষ বোসের মতো হিটলার বা এই জাপানের দলে যোগ দেয়নি। তাইলে আমাদেরকে বুঝতে হবে যে এইখানে যে ফ্যাসিবাদের রেজিম, সেটা কিন্তু আমাদের সাহিত্যের মধ্যে কিছু অনুপ্রেরণা পায়। যেমন টলস্টয় কিন্তু ফ্যাসিবাদদের উদ্দীপ্ত করে। টলস্টয়ের প্রভাবেই কিন্তু পুটিন দি ফ্যাসিস্ট এখনও আছে, আর এই রবীন্দ্রনাথের প্রভাবেই কিন্তু শেখ হাসিনা টিকে ছিল। তাহলে আমাদের বুঝতে হবে যে গণতন্ত্র কারা, যারা আগুনের দর্শন প্রকাশ করে, আর রবীন্দ্রনাথ আর টলস্টয়ের পানির দর্শন। রবীন্দ্রনাথ কী করতো, একটা পানির দর্শন, আর শেক্সপিয়ার হলো আগুনের দর্শন। তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এই যে বিশাল একটা যে আমরা যে ইসের কথা বলছিলাম, যে রবীন্দ্রনাথ এবং আমরা যেটা বলছিলাম যে এই শামসুজ্জোহার ব্যাপারটা কি। শামসুজ্জোহার যে ওই সময় যে পড়াশোনাটা হইতো, ইকবাল ছিল তখন জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি তখন, কিন্তু যখন পাকিস্তান আমলে বাংলাদেশের জাতীয় কবি কিন্তু এই গোলাম মোস্তফা না, ফররুখ না, রবীন্দ্রনাথ না, নজরুল না, ইকবাল ছিল। কিন্তু ইকবালের বিরুদ্ধে তখন কি রবীন্দ্রনাথের সেই আন্দোলন যৌক্তিকভাবে এগিয়েছিল? এগিয়ে নেয়। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে 6 দফার মধ্যে একটা দফাও কি ছিল, রবীন্দ্রনাথকে পুনঃস্থাপিত করতে হবে। কারণ রবীন্দ্রনাথ নিজে ইকবালের মোকাবেলায় একটা কথা বলেন, রবীন্দ্রনাথ ইকবালের প্রশংসা করেছেন, নিন্দা করেন, কিন্তু ইকবাল বারবারই রবীন্দ্রনাথের নিন্দা করেছেন। তিনি বলছেন রবীন্দ্রনাথ একটা ভণ্ড। রবীন্দ্রনাথের কর্মহীনতা, ভিক্ষার যে গান, এইগুলোকে প্রচণ্ডভাবে নিন্দা করেছেন ইকবাল বারবার বলেছেন যে রবীন্দ্রনাথ একটা ভণ্ড। এবং রবীন্দ্রনাথ ইকবালের বাসায় দেখা করতে গেছেন, ইকবাল দেখা পর্যন্ত দেননি। কারণ ইকবাল এবং রবীন্দ্রনাথের দর্শন এতটাই সাংঘর্ষিক যে এখানে যে আমাদের সমস্যাটা ছিল অর্থনৈতিক, এটা বুঝতে হবে, কালচারাল নয়। পাকিস্তান আমলে যে সমস্যা ছিল অর্থনৈতিক, সেটা কালচারাল সমস্যার রূপ দিতে গিয়ে এই 72-74 সালে ঝামেলাগুলো হয়েছে। তারা হচ্ছে কি কমিউনিস্টরা চাইতে গেছে, কমিউনিস্টের চেতা দেখে মনে করছে যে শেখ মুজিব যে আমাদের তখন বাকশাল করতে হবে, কিন্তু জনগণ তো কমিউনিজমও চায় না, জনগণ চায় না, জনগণ চায় মত প্রকাশের অধিকার, জনগণ চায় ইসলাম, জনগণ চায় আত্মবিশ্বাস। ইসলাম মানুষকে কী দিয়েছে? আত্মবিশ্বাস, ফকিরের মধ্যে বাদশাহের মনোবল, এটাই তো হলো গিয়া ইসলাম। তাইলে ফকিরি মে আমিরি কি আদা, এটা কি বলে ইসলাম। তো এই যে ফকিরি মে আমিরি কি আদা, এটা কিন্তু বাংলা অনুবাদও ঠিক এ পর্যন্ত কেউ করেনি, কোনো কবি করেনি। কারণ ইসলামী কালচারটা এভাবে বাংলা এত করে ডেভেলপ করেনি। কারণ এই মাইকেল মধুসূদন, এই নাম কি বলে নাম, এই এখানে কি হয় আপনি জানেন? আপনারা জানেন এখানে বলা হয় যে এই ঢাকা ইউনিভার্সিটি এক ভিসি বলছিল ফকিরের বাচ্চা, কিন্তু ইকবাল নিজেই বলতেছেন দিন ফুরলো এই ফকিরের নতুন কোনো তত্ত্বজ্ঞানী আসবে কি আর আসবে না। কাজে এই যে পয়সার জন্য মানুষকে আঘাত করা, এই কথাটা কিন্তু ইকবালের লেখায় নাই। কিন্তু সেই জিনিসটা আছে কি, সেটা হলো গিয়া যে নিজেকেই তিনি বলছেন ফকির, তার মানে কি অনেস্ট, সে 2 নম্বর মিথ্যে কথা কখনো বলতো না ইকবাল। তাইলে ইকবাল বারবার বলেছেন যে তুমি নেতৃত্ব গ্রহণ করো। তো ফলে পাকিস্তানের নেতৃত্ব নিতে পশ্চিম পাকিস্তানের চলে আসলো, সমস্যাটা তো নেতৃত্বের। তার বাঙালিরা রবীন্দ্রসঙ্গীত পড়া, রবীন্দ্রনাথ কোথাও নেতৃত্ব নিতে বলে নাই, এই জিনিসটা বুঝতে হবে। তাইলে এখানে যে এই নেতৃত্ব নিতে আসছিলেন একজন টিচার, ঠিক আছে, কে? এই জোহা সাহেব, শামসুজ্জোহা। আর আমাদের এখানে কি হলো, শেখ মুজিব যা বললো সমস্ত বুদ্ধিজীবীরাও সেইটা মানে নিল। ঢাকা ইউনিভার্সিটির যে ইগুলা, এই যে নাম কি বলে, ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষক সমিতি, তারাই প্রথম ফুলের বানিয়ে নিয়ে ফুলের মালা এবং শুভেচ্ছা বানিয়ে নিয়ে এই ইসের বাসায় গেলেন,
ধানমন্ডি 32-এ গেলেন কায়াকে এই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতি, সবচেয়ে প্রথম শুভেচ্ছা বার্তা আসলো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতি। কাজেই এই বাকশালী যে শিক্ষক তারা যে বইগুলো পড়েছে, আর পাকিস্তান আমলে শামসুজ্জোহা যে বইগুলো পড়েছে, যেটা আমাদের তা কাজেই তারা তো গেটে পড়তেন, তারা তো শেক্সপিয়ার পড়তেন, কারণ ইকবাল শেক্সপিয়ারের উপরে কবিতা লিখেছেন, গেটেকে বলেছেন যে তিনি যদি সূর্য হন আমি হলো বাতি। এই কে বলছেন? ইকবাল বলছেন। তাহলে যারা ইকবাল পড়া উৎসাহিত হয়েছে তারা চিন্তা করছে আমি গেটে পড়ে দেখি সূর্য, আমি তো বাতি পাইলাম, সূর্য দেখি কেমন। তাহলে কাজে এই ইন্টারন্যাশনাল যে একটা আবহ ছিল, পড়াশোনা ছিল, সেটা কিন্তু 71-এর পরে আমাদের যে একটা কালচারাল সমস্যা হয়ে গেল। আমরা আগে দিল্লি লাহোরকে ফলো করতাম, পরবর্তীতে 71-এর পরে কিন্তু ঢাকা সাংস্কৃতিক কেন্দ্র হয়নি, আমরা কলকাতাকে ফলো করা শুরু করেছি, যেটা একটা আঞ্চলিক শহর। দিল্লি লাহোর এরা তো একটা ইন্টারন্যাশনাল শহর, তাদের মধ্যে গেটেকে চ্যালেঞ্জ করা, গেটেকে বোঝা, শেক্সপিয়ারকে চ্যালেঞ্জ করা, শেক্সপিয়ারকে বোঝা, এটা একটা চেতনা ছিল। কাজেই দেশ স্বাধীন হয়েছে, যেখানে সবার মধ্যে ক্ষুদি বা আত্মস্বাধীনতা, আত্মসম্মান এইগুলো আসবে, সেটা আসার বদলে এসে গেছিল যে নতজানুভাব। কিন্তু এখন নতুন যে 24-এর গণ আন্দোলনের পরে যদি আমরা আবার আত্মসম্মান, আবার আমরা গেটে পড়া শুরু করি, আবার আমরা শেক্সপিয়ার পড়া শুরু করি, তখন কি হবে? বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।